আমরা তাহলে এলিমিনেশন রিঅ্যাকশন পড়ছিলাম এবং গত দিন আমরা বেসিক্যালি কি পড়েছি না E2 রিঅ্যাকশনের যে স্টিরিওকেমিস্ট্রি অ্যান্টি হবে সেইটা আমরা আগের দিন এক্সাম্পল নিয়ে ডিসকাশন করেছি এবং অ্যান্টি ওরিয়েন্টেশনের জন্যই যে E2 রিঅ্যাকশন স্টিরিও স্পেসিফিক হয় সেটা আমরা বুঝেছি এবং স্টিরিও স্পেসিফিক মানে কি আমরা বুঝেছি যে পার্টিকুলার স্টিরিও আইসোমারিক রিঅ্যাক্ট্যান্ট স্টিরিও আইসোমারিক প্রোডাক্ট জেনারেট করে ইন 100%, মানে যে স্টিরিও আইসোমারটা তৈরি হবে সেটাই 100%। এই রিঅ্যাকশনটাকে বলা হয় স্টিরিও স্পেসিফিক রিঅ্যাকশন। আজকে আমরা পড়ব E1CB রিঅ্যাকশন। E1CB মানে কি? এলিমিনেশন ইউনিমলিকুলার থ্রু কনজুগেট বেস। সিবি কথাটার মানে হচ্ছে কনজুগেট বেস। সিবি কনজুগেট বেসের থ্রু দিয়ে রিঅ্যাকশনটা হয়। কি হয় এই রিঅ্যাকশনে? দুটো স্টেপে রিঅ্যাকশন হয়। প্রথমে বেস বিটা হাইড্রোজেনটাকে খেয়ে নিয়ে একটা কার্ব অ্যানায়ন তৈরি করে, সেই কার্ব অ্যানায়নটা অ্যাটাক করে লিভিং গ্রুপটাকে বের করে দিয়ে সি ডবল বন্ড সি তৈরি করে। এটাই হচ্ছে E1CB। আমরা যদি এক্সাম্পল নেই না, দেখ আমরা অ্যালডোল কনডেনসেশনের কথা আমরা পড়েছি। ধর এইরকমই অ্যাসিটালডিহাইডকে NaOH অ্যালকালি দিয়ে ট্রিট করলে প্রথম স্টেপে এরকম করে একটা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তৈরি হয়, এরকম একটা কম্পাউন্ড তৈরি হয়। এই পর্যন্তকে বলবো আমরা অ্যালডোল রিঅ্যাকশন। এরপরে বেসের কনসেন্ট্রেশন যদি বেশি থাকে, দেখ এই অ্যালকোহলের সাপেক্ষে এইটা আলফা পজিশন, এইটা বিটা পজিশন। অ্যালকোহলের সাপেক্ষে, কার্বনিলের সাপেক্ষে এটা আলফা এটা বিটা। কি হয় না CH3CHOH একটা প্রোটন খেয়ে নেয়, কারণ এই হাইড্রোজেনটা এই মলিকুলের মধ্যে সবথেকে বেশি অ্যাসিডিক। এই কার্ব অ্যানায়ন তৈরি হয়ে গেল। এইটা কি হয়ে গেল? কার্ব অ্যানায়ন, হুইচ ইজ অ্যাকচুয়ালি কনজুগেট বেস। এটাই হচ্ছে কনজুগেট বেস। এর পরের স্টেপে কি হয়? এই কনজুগেট বেস অ্যাটাক করে, OH টা বেরিয়ে যায়, CH3CH ডবল বন্ড CH, এই আমার অ্যালডোল কনডেনসেশন প্রোডাক্ট তৈরি হলো। তাহলে এই পর্যন্ত হচ্ছে অ্যালডোল রিঅ্যাকশন। তারপরে অ্যালডোল রিঅ্যাকশন থেকে জল বেরিয়ে গিয়ে একদম শেষ পর্যন্ত হলো অ্যালডোল কনডেনসেশন। এই যে জল বেরোনো, এই যে এলিমিনেশন স্টেপটা, এই স্টেপটাই হচ্ছে E1CB। এই যে প্রথমে কনজুগেট বেস তৈরি হয়, সে অ্যাটাক করে লিভিং গ্রুপটা বেরিয়ে যায়। এইটাই হচ্ছে E1CB রিঅ্যাকশন। তারপরে এক্সাম্পল দেখ CH_Cl2CF3। এই মলিকুলকে যদি সোডিয়াম ইথক্সাইড দিয়ে ট্রিট করি কি হবে? কি স্ট্রাকচার হবে? CH_Cl_Cl CF এইটা OAD মাইনাস, প্রথমে এই এইচটাকে খেয়ে নেবে, এটা Cl C এই F এই তৈরি হয়ে গেল। এরপরে এইটা কি হয়ে গেল? কনজুগেট বেস। এ অ্যাটাক করবে, F মাইনাসটা এরকম করে বেরিয়ে যাবে। তাহলে Cl ডবল বন্ড CF, এই আমার অ্যালকিন তৈরি হয়ে গেল। তো এটাও একটা কিসের রিঅ্যাকশন? না E1CB রিঅ্যাকশন। তোরা পরে পড়বি বা উচ্চ মাধ্যমিকে হয়তো ছিল এরকম করে ফ্লুরোবেনজিন বা ব্রোমোবেনজিনকে খুব স্ট্রং বেস সোডামাইড ইন
লিকুইড অ্যামোনিয়া দিয়ে যদি ট্রিট করা হতো, সোডামাইডের অ্যামাইড মাইনাসটা স্ট্রং বেস এই এইচটাকে প্রথমে খেয়ে নেবে, খেয়ে নিয়ে কি হবে, এই এফ এই মাইনাসটা অ্যাটাক করলো, এফটা বেরিয়ে যায়, তাহলে এই মলিকুলটা কি না, এটা হচ্ছে বেনজাইন। থার্ড সেমিস্টারে ডিটেইলস পড়বি, এটা হচ্ছে বেনজাইন intermediate. So all these reactions are basically E1CB reaction. একটা কথা শুধু এখানে বলে দেওয়া ভালো যে এইটা দেখে একটা ধারণা করা উচিত, বা পরেও তোরা দেখবি কোন ধরনের সাবস্ট্রেট বেসিক্যালি U1CB রিঅ্যাকশন দেয় না, এটাও একটা বিটা এলিমিনেশন রিঅ্যাকশন, এবং যেখানে লিভিং গ্রুপটা ব্যাড লিভিং গ্রুপ, এখানে দেখ OH মাইনাস ব্যাড লিভিং গ্রুপ, এখানে F মাইনাস, এখানেও F মাইনাস, এরা ব্যাড লিভিং গ্রুপ ওয়ালা কম্পাউন্ড গুলোই বেসিক্যালি কিন্তু U1CB রিঅ্যাকশন দিয়ে যাওয়ার প্রবণতাটা বেশি। এইটা আপাতত একটা ইনফরমেশন মাথাতে রাখ। তাহলে এই এক্সাম্পল গুলোই কিন্তু U1CB এক্সাম্পল। বেশ, এরপরে আমরা একটা ফ্যাক্ট, খুব সুন্দর একটা ফ্যাক্ট, একটা ডিসকাশন করছি। দেখ, যে রিঅ্যাকশনটাকে লোকে বিলিভ করতো যে U1CB বলে, এই রিঅ্যাকশনটাকে লোকে বিশ্বাস করতো যে এই রিঅ্যাকশনটা বোধহয় U1CB মেকানিজমের থ্রু দিয়ে যায়। কি সেই রিঅ্যাকশন না, রিঅ্যাকশনটা হচ্ছে বিটা ফিনাইল ইথাইল ব্রোমাইডকে সোডিয়াম ইথক্সাইড দিয়ে ট্রিট করলে স্টাইরিন তৈরি হয়। কি সাবস্ট্রেট? বিটা ফিনাইল ইথাইল ব্রোমাইড। এইভাবে নামগুলোর সঙ্গে আমাদের অ্যাকাস্টমড হতে হবে। বিটা ফিনাইল ইথাইল ব্রোমাইড, বা বলতে পারে 2 ফিনাইল ইথাইল ব্রোমাইড। কি স্ট্রাকচার হবে? PH CH2CH2Br, এই আলফা এই বিটা পজিশন। একে কি দিয়ে ট্রিট করছে? সোডিয়াম ইথক্সাইড দিয়ে ট্রিট করলে কি হবে? PH CH ডবল বন্ড CH2, এই মলিকুলের নাম কি? স্টাইরিন। তাহলে বিটা ফিনাইল ইথাইল ব্রোমাইডকে সোডিয়াম ইথক্সাইড দিয়ে ট্রিট করলে স্টাইরিন তৈরি হচ্ছে। লোকে বিশ্বাস করতো কি এই রিঅ্যাকশনটা বোধহয় U1CB দিয়ে যায়। আচ্ছা, এই রিঅ্যাকশনটার আমরা কি মেকানিজম প্রপোজ করতে পারি, মানে এই রিঅ্যাকশনটা কিভাবে হতে পারে, সেইটা হওয়ার কি মেকানিজম আমরা প্রপোজ করতে পারি। দেখ, 1 নম্বর প্রপোজ, কিন্তু টার্মটা ভালো করে শোন, অ্যাকচুয়াল কিন্তু নয়। এই মেকানিজমটাকে প্রপোজ করা হচ্ছে, মানে বিশ্বাস করা হচ্ছে বোধহয় এরকমই থ্রু দিয়ে হতে পারে। কি সেইটা না, এটা E2 রিঅ্যাকশন হতে পারে। PH CH ডবল বন্ড CH2Br, এই অ্যান্টি পজিশনে HBr, এটাকে খেয়ে নিল, এই অ্যাটাক করলো, Br-টা বেরিয়ে গেল, PH CH ডবল বন্ড CH2। তাহলে 1 নম্বরে দা রিঅ্যাকশন মেকানিজম কুড বি E2। আবারও বলছি, প্রপোজড কুড বি E2, কারণ আমাকে এই প্রোডাক্টটা কি করে তৈরি হচ্ছে সেটাকে এক্সপ্লেন করতে হবে, মানে আমাকে ডিফারেন্ট টাইপ অফ মেকানিজম প্রপোজ করতে হবে। যদি E2 রিঅ্যাকশন হয় এরকম করে, তাহলে রিঅ্যাকশনের রেট কি হবে? রেট কনস্ট্যান্ট K ইনটু PH CH2CH2Br ইনটু OET মাইনাস, এরকম একটা বাই মলিকুলার মেকানিজম হবে, সরি বাই মলিকুলার কাইনেটিক্স হবে। এটা 1 নম্বর। 2 নম্বর দেখ, রিঅ্যাকশনটা U1CB মেকানিজমও হতে পারে, এটাও প্রপোজ করা যেতে পারে। তখন কি হবে? PH CH2CH2Br প্রথম স্টেপে OET মাইনাস বেস যদি খেয়ে নেয় এই বিটা হাইড্রোজেনকে, এরকম করে একটা কনজুগেট বেস তৈরি হলো। এইটা হলো কনজুগেট বেস
এ অ্যাটাক করলো, বিআর মাইনাস বেরিয়ে গেল, কি তৈরি হলো না এরকম করে স্টাইরিন তৈরি হলো। তাহলে এইটা একটা ইউ1সিবি মেকানিজম। এই মেকানিজম প্রপোজ করলেও খুব সুন্দর কিন্তু স্টাইরিন তৈরি হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। এইটা দুটো স্টেপের সেকেন্ড স্টেপটা হয় আরডিএস, কারণ প্রথম স্টেপটা একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন। অ্যাসিড বেস রিঅ্যাকশনস গুলো জেনারেলি খুবই কি হয়, ফাস্ট হয়। তাহলে সেকেন্ড স্টেপটা যদি আমার আরডিএস হয়, তাহলে রিঅ্যাকশনের রেট কি হবে? রিঅ্যাকশনের রেট হবে রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ কনজুগেট বেস PHCH2Br, কারণ আরডিএস এর শুধু কনজুগেট বেসের কনসেন্ট্রেশনটাই ইনভলভ। এবারে দেখ একটা ছোট্ট জিনিস আমরা এখানে দেখাচ্ছি, কি প্রথম স্টেপটা একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন এইটা, এবং প্রথম স্টেপটা রিভার্সিবল। অ্যাসিড বেস রিঅ্যাকশন মানে রিভার্সিবল। তাহলে প্রথম স্টেপটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যাপিটাল কে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সমান কি হবে? কনসেন্ট্রেশন অফ দা কনজুগেট বেস হুইচ ইজ দা প্রোডাক্ট অফ দা ফার্স্ট স্টেপ ইনটু কনসেন্ট্রেশন অফ দা রিঅ্যাক্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ দা বেস। তাহলে এই কনজুগেট বেসের কনসেন্ট্রেশন কি হবে? ক্যাপিটাল কে ইনটু এইটা, সেটাকে এখানে বসিয়ে দে, ছোট কে ক্যাপিটাল কে PHCH2CH2Br ইনটু OET মাইনাস। এই দুটো কনস্ট্যান্টকে গুণ করলে কি পাবো? একটা কনস্ট্যান্ট। তাহলে কিরকম একটা বেশ মানে ইন্টারেস্টিং পয়েন্টে আমরা পৌঁছে গেলাম। দেখ, রিঅ্যাকশনটাকে যদি আমরা E2 মেকানিজম বলি, তখনও রিঅ্যাকশনের রেট এক্সপ্রেশন একটা বাইমলিকুলার রেট এক্সপ্রেশনটা যে যেমন দিচ্ছে। যদি U1CB হয়, আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়েও কিন্তু সেই রিঅ্যাকশনটা একটা বাইমলিকুলার কাইনেটিক্স ফলো করছে, বাইমলিকুলার কাইনেটিক্স। তার মানে রেট এক্সপ্রেশন E2 আর U1CB এর ক্ষেত্রে সেম হয়ে যাচ্ছে। আমরা রেট এক্সপ্রেশন দেখে ডিফারেন্সিয়েট করতে পারবো না রিঅ্যাকশনটা E2 না U1CB। আবারও বলছি, এই রিঅ্যাকশনের E2 ও হতে পারে, U1CB ও হতে পারে। এই দুটো মেকানিজম কিন্তু প্রপোজ করা হয়েছে, বারবার টার্মটা বলছি, প্রপোজ করা হয়েছে। এবং প্রপোজ মেকানিজম থেকে রেট এক্সপ্রেশন ইভালুয়েশন করে আমরা দেখতে পাচ্ছি দুটো প্রপোজ মেকানিজমের রেট এক্সপ্রেশন সেম। তার মানে এইখান থেকে আমরা কোনোভাবেই সিদ্ধান্তে আসতে পারছি না যে এই রিঅ্যাকশনটা E2 পাথওয়ে দিয়ে যায় না U1CB পাথওয়ে দিয়ে যায়। নেক্সট, তাহলে কি কর্তব্য? তখন বললো যে রিঅ্যাকশন মেকানিজম এস্টাবলিশ করার একটা অন্যতম হাতিয়ার হচ্ছে আইসোটোপ লেভেলিং এক্সপেরিমেন্ট। আইসোটোপ লেভেলিং এক্সপেরিমেন্ট তোরা অলরেডি টার্মটা শুনেছিস। কি করা হচ্ছিল না, রিঅ্যাকশনটাকে এই যে সোডিয়াম ইথক্সাইড দিয়ে করা হয়েছে। তার মানেটা কি? মানে ইথানলে সোডিয়াম দিয়ে দেয়, ইথানলের মধ্যে মেটালিক মানে সোডিয়াম দিয়ে দেয়, সোডিয়াম ইথক্সাইডের কনসেন্ট্রেশনটা কতটা হবে সেইটা জেনে নিয়ে সেই পরিমাণ মানে সোডিয়াম দিয়ে দিলে সোডিয়াম ইথক্সাইড তৈরি হয় আর এক্সেস ইথানল আমার থেকে যায়। তার মানে সোডিয়াম ইথক্সাইড ইন ইথানল, অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা হচ্ছে এইটা। ওই রিঅ্যাকশনের সলিউশনের মধ্যে যদি খানিকটা পরিমাণে ETOD অ্যাড করে দেওয়া হয়, মনোডিউটোরিয়েটেড ইথানল মানে উইথ এক্সচেঞ্জেবল ডয়টোরিয়াম। ETOD মানে এই ডয়টোরিয়ামটা এক্সচেঞ্জেবল, সহজে অন্যের সাথে এক্সচেঞ্জ হতে পারে। তাহলে রিঅ্যাকশনটাকে করা হলো ইন প্রেজেন্স অফ ETOD, মানে ইথানলে সোডিয়াম দেওয়া আছে, ওতে অল্প পরিমাণে ETOD, কারণ ডিউটোরিয়েটেড সলভেন্টের তো প্রচুর দাম, সেই জন্য খুব অল্প পরিমাণে
ওই সলিউশনের মধ্যে কি দেওয়া হলো না ইটিওডি দিয়ে দেওয়া হলো। এখন ইটিওডি যদি দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, এবারে আমরা আবার আসি। যদি রিঅ্যাকশনটা E2 পাথওয়ে ফলো করে ডিউটোরিয়েটেড সলভেন্টের প্রেজেন্সে কি হবে, কোনো কিছু কি চেঞ্জ হওয়া উচিত? PH CHH CH2Br এই OET মাইনাস অ্যাটাক করলো, H অ্যাটাক করলো, Br বেরোলো, স্টাইরিন পেয়ে গেলাম। সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, মানে এটাও কিন্তু প্রপোজড, মানে ETOD যদি দিয়ে করা হয়, if the reaction was carried out in ETOD medium, তখন E2 মেকানিজম এই হবে, কোনো প্রবলেম হবে না। ETOD মানে ডিউটোরিয়েটেড মানে সলভেন্ট দেওয়া হোক আর না হোক কোনো প্রবলেম হওয়া উচিত নয়। নেক্সট, যদি রিঅ্যাকশনটা ETOD তে হয়, এখন যদি U1CB পাথওয়ে দিয়ে যায়, যদি U1CB পাথওয়ে দিয়ে যায় তাহলে প্রথম স্টেপে কি হবে, এইখানেই মজাটা। প্রথম স্টেপে কি হবে, এরকম করে কনজুগেট বেস তৈরি হবে। এইবারে দেখ, এই স্টেপটাকে আমরা বলেছি অ্যাসিড বেস রিঅ্যাকশন রিভার্সেবল। তাহলে ETO মাইনাস H কে খেয়ে নিলে এই কনজুগেট বেস আর ইথানল তৈরি হবে। এখন রিঅ্যাকশন মিডিয়ামে কে আছে, ETODও আছে, ETOHও আছে। তাহলে এই কনজুগেট বেস যদি আবার পেছনের দিকে ফেরত যায় তাহলে কি তৈরি করবে, তখন ও তৈরি করবে PH CH2CH2Br প্লাস PH CHD CH2Br, এই দুটো সাবস্ট্রেট তৈরি করবে। কারণ এ ইথানল থেকে যেমন প্রোটন নিতে পারে, ETOD থেকে তেমন D+ নিতে পারে। তাহলে এই স্টেপটা যেহেতু আমার রিভার্সেবল, তাহলে ও কিন্তু পেছন দিকে গেলে এই সাবস্ট্রেটটা মেন সাবস্ট্রেটটাও তৈরি করতে পারে, আবার ডিউটোরিয়েটেড এই আলফা পজিশনে এই যে বিটা পজিশনে ডিউটোরিয়েটেড সাবস্ট্রেটটাও তৈরি করতে পারে। পুরোটা তো রিভার্সেবল। তাহলে এ আবার যদি কনজুগেট বেস তৈরি করে তাহলে কি তৈরি করবে, PH CH মাইনাস CH2Br যেমন তৈরি করতে পারে তেমন PH CD মাইনাস CH2Br তৈরি করতে পারে। প্রথম কনজুগেট বেস মেন সাবস্ট্রেট থেকে প্রোটন খেয়ে নিলে আবার ওটা তৈরি হবে, বা সেকেন্ডটা থেকে ডি কে খেয়ে নিলে ওটা তৈরি হতে পারে। এটা কোত্থেকে হতে পারে তৈরি, এই সাবস্ট্রেট থেকে প্রোটন খেয়ে নিলে এই কনজুগেট বেসটা তৈরি হতে পারে। তার মানে পুরোটা তো রিভার্সেবল। এইভাবে পুরোটা সবসময় কি হচ্ছে না এপাশ ওপাশ হচ্ছে। এই কনজুগেট বেস দুটো যদি প্রোডাক্ট তৈরি করে তাহলে এই স্টাইরিনও করতে পারে, আবার এরকমই CdCH2 তৈরি করতে পারে। সো উই উইল অবটেন এ মিক্সচার অফ প্রোডাক্ট, নন ডিউটোরিয়েটেড আবার ডিউটোরিয়েটেড প্রোডাক্ট, এই মিক্সচার আমরা পেতে পারি। তাহলে এইবারে লজিকটা শোন, পুরোটা এইবারে আসল লজিকের দিয়ে আমাদের এস্টাবলিশ করতে হবে। রিঅ্যাকশনটাকে ETOD তে করলে, ETOD যদি রিঅ্যাকশনটা E2 পাথওয়ে ফলো করে তবে শুধু স্টাইরিন তৈরি হবে, কোনোভাবে ডয়টোরিয়ামের কোনো ইনভলভমেন্ট নেই। কিন্তু যদি রিঅ্যাকশনটা U1CB পাথওয়ে দিয়ে যায় তাহলে এই কনজুগেট বেস তৈরি হবে, যে রিভার্সেবল ওয়েতে আবার ডয়টোরিয়ামটাকে মানে এক্সচেঞ্জ করতে পারে। সে আবার যখন প্রোডাক্টে যাবে তখন স্টাইরিনের সঙ্গে সঙ্গে ডিউটোরিয়েটেড স্টাইরিনও আমরা পেতে পারি। তার মানে এবারে টার্মটা শোন, রিঅ্যাকশনটা খানিকক্ষণ চলার পরে, মানে এই রিঅ্যাকশনটাকে ETOD এবারে
এতক্ষণ পর্যন্ত প্রপোজড হয়েছে, মানে হাইপোথিসিস। এবারে সত্যি সত্যি রিয়েলিটি বাস্তবে এই রিঅ্যাকশনটাকে যখন ইটিওডি সলভেন্টে করা হয়েছে, মানে সোডিয়াম ইথোক্সাইড ইন ইথানল ইন প্রেজেন্স অফ স্মল অ্যামাউন্ট অফ ইটিওডি, মানে সত্যি সত্যি রিঅ্যাকশনটাকে ইটিওডি সলভেন্টে যখন করা হয়েছে, তখন অ্যালিকোট অ্যানালিসিস করে দেখা গেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যালিকোট, ALIQUOT, মানে রিঅ্যাকশন চলতে চলতে রিঅ্যাকশনের কন্টেনার থেকে অল্প একটু তুলে নিয়ে যন্ত্রে টেস্ট করছে যে ওখানে কে কে আছে। যেমন মাংস রান্নার সময় একটু তুলে নিয়ে কেউ টেস্ট করে দেখে যে নুন ঝাল সব ঠিকঠাক হয়েছে কিনা, ঠিক তেমন ভাবে রিঅ্যাকশন চলতে চলতে অল্প একটু তুলে নিয়ে তার অ্যালিকোট অ্যানালিসিস করে দেখেছে কি দেখেছে যে রিঅ্যাকট্যান্ট এবং যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেখানে কোথাও কোনো ডয়টোরিয়ামের ইনকর্পোরেশন হয়নি, মানে ডয়টোরিয়াম কোথাও ঢুকে নেই। তার মানে রিঅ্যাকশনটা নিশ্চয়ই U1CB পাথওয়ে দিয়ে যায়নি, এটা E2 পাথওয়ে দিয়েই গেছে। কারণ E2 পাথওয়ে দিয়ে গেলেই ডয়টোরিয়াম ঢোকার কোনো প্রশ্ন নেই, এবং এক্সপেরিমেন্টও সেটাই বলছে যে রিঅ্যাকশনটা খানিকক্ষণ চলার পরে অল্প একটু স্যাম্পল তুলে নিয়ে সেটাকে বলছে অ্যালিকোট অ্যানালিসিস করে কি দেখা যাচ্ছে না রিঅ্যাকশনের মধ্যে ওই সাবস্ট্রেট বা যেটা প্রোডাক্ট ওর মধ্যে কোথাও কোনো ডয়টোরিয়ামের ইনকর্পোরেশন হয়নি। So the reaction is believed to go via E2 pathway, not in a E1CB pathway. এটা E1CB pathway দিয়ে যায়নি, এটা E2 pathway দিয়ে গেছে। তো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা আজকে পড়লাম, যে E1CB মেকানিজমের বক্তব্য আমরা পড়লাম এবং একটা সুন্দর এক্সপেরিমেন্ট দিয়ে বোঝালাম যে একটা সিম্পল সাবস্ট্রেট বিটা ফিনাইল ইথাইল ব্রোমাইডকে সোডিয়াম ইথোক্সাইড দিয়ে ট্রিট করলে ইট ফলোজ E2 মেকানিজম নট E1CB। স্ট্রেট ফরওয়ার্ড পরীক্ষায় কোশ্চেন দেয় এই রিঅ্যাকশনটা তুলে দিয়ে বলে হাউ উইল ইউ এস্টাবলিশ দ্য মেকানিজম অফ দিস রিঅ্যাকশন, তখন পুরো গল্পটা বলতে হবে, ওই কাইনেটিক্সের গল্পটাও বলতে হবে অ্যাজ ওয়েল এজ তারপরে এই যে ডিউটোরিয়েটেড সলভেন্ট দিয়ে মানে আইসোটোপ লেভেলিং এক্সপেরিমেন্টের গল্পটাও কিন্তু বলতে হবে। তাহলে এই আমাদের মোটামুটি গেল প্রাইমারিলি, আবারও আসবো প্রাইমারিলি বিটা এলিমিনেশনের তিন ধরনের রিঅ্যাকশন আমরা পড়লাম, একটা হচ্ছে E1, একটা E2, একটা E1CB। নেক্সট আজকে আমরা প্রথম একটু পড়ব যে 1-1 এলিমিনেশন, 1-1 এলিমিনেশন বা এটাকে বলবো আলফা এলিমিনেশন রিঅ্যাকশন, আলফা এলিমিনেশন রিঅ্যাকশন। আচ্ছা দেখ, তাহলে আলফা এলিমিনেশন কাকে বলা হচ্ছে না, কোন রিঅ্যাকশনে হাইড্রোজেন আর লিভিং গ্রুপটা যখন একই কার্বন থেকে বেরিয়ে যায় তখনই তাকে বলা হয় আলফা এলিমিনেশন বিক্রিয়া। বেশ, আমরা একটা রিঅ্যাকশনের এক্সাম্পল নেই। ধর এইরকমই একটা মলিকুল N বিউটাইল ক্লোরাইড, N বিউটাইল ক্লোরাইড বা এটাকে বলবো 1 ক্লোরোবিউটেন বা এটাকে কি বলা হয় NBuCl, N বিউটাইল ক্লোরাইড। একে সিম্পলি NaOH দিয়ে ট্রিট করা হয়েছে, করলে এই প্রোডাক্টটা পাওয়া গেছে 1 বিউটিন পাওয়া গেছে, 1 বিউটিন। তাহলে 1 ক্লোরোবিউটেনকে NaOH দিয়ে ট্রিট করলে কি পাওয়া গেছে না 1 বিউটিন পাওয়া গেছে।
রিয়াকশনের রেট কি হয়েছে না রেট কনস্ট্যান্ট ইনটু সাবস্ট্রেট ইনটু কনসেন্ট্রেশন অফ বেস। এটা এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে, এটা বায়োমলিকুলার কাইনেটিক্স। তাহলে বললো যদি এই হয় তাহলে রিয়াকশনের মেকানিজম কি হতে পারে, সেই একই রকম। একদল বললো এটাও একটা E2 রিয়াকশন হতে পারে, তাহলে তার মেকানিজম কি হবে না এইরকমই সিম্পল মেকানিজম। বিটা পজিশনে H আছে, OH মাইনাস Hটাকে খেলো, এই অ্যাটাক করলো, এই সিএলটা বেরিয়ে গেল, তাহলে কি পাওয়া যাবে না 1 বিউটিন। কোনো প্রবলেম নেই, মানে এরকম একটা মেকানিজম হতেই পারে 1 বিউটিন। অন্য একদল বলল যে না রিয়াকশনটা এরকমই পাথওয়ে দিয়ে নাও যেতে পারে। আর কি পাথওয়ে হতে পারে না বললো ইট কুড গো ভায়া আলফা এলিমিনেশন, বা বললো 1-1-1-1 এলিমিনেশন হতে পারে। তখন মেকানিজম কি হবে না এই যে এন বিউটাইল ক্লোরাইড বা 1-ক্লোরোবিউটেট, ক্লোরিন একটা স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বলে এর নিয়ারেস্ট এই হাইড্রোজেনটাই এই মলিকুলের মধ্যে সবথেকে বেশি অ্যাসিডিক। তাহলে তখন কি হবে, ও কি করবে প্রথমেই এরকম একটা বেস এই প্রোটনটাকে খেয়ে নিয়ে এরকম একটা কার্বন আয়ন তৈরি হবে। এই কার্বন আয়নটা কি করবে, এই কার্বন আয়ন যেই তৈরি হলো এখান থেকে ক্লোরিন বেরিয়ে যাবে, Cl মাইনাস, কে বেরোবে Cl মাইনাস। তাহলে এই সেন্টারটা কার্বন আয়ন স্টিল অক্টেট অষ্টক পূর্তি আছে, যেই ক্লোরিনটা বেরিয়ে গেল তখন এটাকে এরকম করে লিখি CH ডট, তখন কিন্তু এই সেন্টারটা হয়ে গেল একটা কার্বিন বা একটা সেক্সটেট, কারণ দুটো একটা বন্ড পুরোপুরি 2 ইলেকট্রনকে নিয়ে বেরিয়ে গেল, তখন এটা কি হয়ে গেল সেক্সটেট কার্বিন। সেক্সটেট কার্বিন যে এটা হয়ে গেল এখান থেকে হাইড্রাইড শিফট হয়, 1 টু শিফট হলে কি হবে CH3CH2, এটা হবে CH প্লাস, এটা হবে CH2 মাইনাস। এই পাশাপাশি প্লাস মাইনাস জুড়ে গেলে কি হবে না 1 বিউটিন তৈরি হয়ে গেল, 1 বিউটিন তৈরি হয়ে গেল। তাহলে দেখ E2 মেকানিজম করলেও সুন্দরভাবে আমাদের কাছে 1 বিউটিন হচ্ছে, আর আলফা এলিমিনেশন করলেও আমরা দেখতে পাচ্ছি আমরা 1 বিউটিন তৈরি হওয়াটাকে 1-1 বা আলফা এলিমিনেশনের মেকানিজম দিয়েও আমরা কিন্তু সেটাকে এস্টাবলিশ করতে পারছি, কোনো প্রবলেম নেই। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই রিঅ্যাকশনটা কিসের থ্রু দিয়ে যায়, এই রিঅ্যাকশনটা কিসের থ্রু দিয়ে যায়? তখন বলল যে এখানেও তাহলে আমাদের আইসোটোপ লেভেলিং এক্সপেরিমেন্ট করতে হবে। টু আন্ডারস্ট্যান্ড দ্য মেকানিজম উই মাস্ট গো ফর এ আইসোটোপ লেভেলিং এক্সপেরিমেন্ট। কি সেই এক্সপেরিমেন্ট না আলফা পজিশনে হাইড্রোজেনের বদলে যদি আমরা ডয়টোরিয়াম নেই, এই সাবস্ট্রেটটা নেওয়া হলো CH3CH2CH2 CD2Cl এই সাবস্ট্রেটটা নেওয়া হলো, এই সাবস্ট্রেটটার উপরে NaOH-টাকে দেওয়া হলো। যদি E2 রিঅ্যাকশন করে তাহলে আমরা কি প্রোডাক্ট এক্সপেক্ট করতে পারি, দেখ এই প্রোডাক্টটা CH ডবল বন্ড CD2। ভালো করে এই প্রোডাক্টটাকে খেয়াল রাখ, এই বিটা পজিশন থেকে H কে খেয়ে নিল, অ্যাটাক করলো, Cl বেরোলো এই প্রোডাক্টটা। তাহলে যদি রিঅ্যাকশনটা E2 পাথওয়ে দিয়ে যায় তাহলে ওরকম একটা প্রোডাক্ট পাওয়া যাবে। যদি রিঅ্যাকশনটা E আলফা এলিমিনেশন হয় তখন কি হবে দেখ, এই CD2Cl OH মাইনাস কি না যদি আলফা হয় তাহলে কি তৈরি হবে, প্রথমে
CH3 CH2 CD মাইনাস Cl, এরকম করে প্রথমে কনজুগেট বেসটা তৈরি হলো। এখান থেকে Cl মাইনাস বেরোবে, CH3 CH2 CHH CD ডবল ডট, এই কার্বিনটা তৈরি হলো। এই হাইড্রাইডটা শিফট করলে কি হবে, CH3 CH2 CH প্লাস CHD মাইনাস, এরা জুড়ে গেলে কি হবে, CH3 CH2 CH ডবল বন্ড CHD, এই প্রোডাক্টটা পাওয়া যাবে। তাহলে দেখ, যদি রিঅ্যাকশনটা E2 মেকানিজম ফলো করে তখন এই প্রোডাক্টটা পাওয়া গেছে, আর যদি রিঅ্যাকশনটা আলফা এলিমিনেশনের মেকানিজম ফলো করে তখন এই প্রোডাক্টটা পাওয়া গেছে। দুটোকে কি রকম ভাবে এক্সপ্লেন করবি না, রিঅ্যাকট্যান্টে দেখ দুটো ডয়টোরিয়াম ছিল, আবার বলছি রিঅ্যাকট্যান্টে দুটো ডয়টোরিয়াম ছিল, যদি E2 রিঅ্যাকশন হয় প্রোডাক্টেও দুটো ডয়টোরিয়ামই আছে, তার মানে 100% ডয়টোরিয়াম ইজ রিটেন্ড, 100% যা ডয়টোরিয়াম ছিল রিঅ্যাকট্যান্টে সেই পরিমাণ ডয়টোরিয়াম কিন্তু প্রোডাক্টে আছে। যদি রিঅ্যাকশনটা E2 থ্রু দিয়ে যায়, যদি আলফা এলিমিনেশনের থ্রু দিয়ে যায়, দুটো ডয়টোরিয়াম ছিল প্রোডাক্টে একটা ডয়টোরিয়াম আছে, সো 50% ডয়টোরিয়াম ইজ বিং লস্ট ডিউরিং দ্য রিঅ্যাকশন, 50% ডয়টোরিয়াম লস্ট হয়েছে যদি রিঅ্যাকশনটা আলফা থ্রু দিয়ে যায়। ইন প্র্যাকটিস মানে সত্যি সত্যি ইন রিয়েলিটি যখন এই রিঅ্যাকশনটা করা হয়েছে তখন দেখা গেছে কি না 50% ডয়টোরিয়াম ইজ বিং লস্ট, মানে এই প্রোডাক্টটা পাওয়া যায়। ফলে এই রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি আলফা এলিমিনেশন মেকানিজমই ফলো করে, E2 ফলো করে না। এইটা হচ্ছে আসল কথায় গিয়ে দাঁড়িয়ে গেল। দিস রিঅ্যাকশন ফলোজ আলফা এলিমিনেশন, নট E2, এই সাবস্ট্রেটটা। বেশ, এইবারে আমরা আসি, এই পর্যন্ত আজকের ক্লাসটা হলো। এইবারে আমরা একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দেবো। কন্ট্রাডিক্টরি মানে যার মধ্যে গন্ডগোলের স্টেটমেন্ট, কিছু করার নেই। তার কারণ দেখ, খুব সহজ কথা, আমরা সবাই কিন্তু বই দেখেই পড়ি, মানে আমিও বই দেখে পড়ে তোদিককে পড়াই। এই রিঅ্যাকশন তো আমি করি না যে আমি বলছি মানে একটা বেদ বাক্যের মতো, এবং বইতে তারা নিশ্চয়ই কোনো সোর্স থেকে লিখেছে। তো বিভিন্ন স্ট্যান্ডার্ড বই ফলো করেও এই জায়গাতে একটা বিতর্ক থেকে গেছে। কি সেই বিতর্ক না, এই রিঅ্যাকশন মানে এর আগে পর্যন্ত যা হয়েছে মানে কোনোটাই কিছু আমরা ভুল বলে কিছু কিন্তু বলবো না। আমরা শুধু ডিফারেন্ট বইতে যে ডিফারেন্ট ফ্যাক্ট গুলো দেওয়া আছে সেইগুলো আমরা বলবো। কি সেইটা না, দেখ, ক্লোরোফর্ম মলিকুল CHCl3 তে NaOH দিলে CCl3 মাইনাস তৈরি হয়, মানে এই প্রোটনটাকে খেয়ে নেয়। CCl3 মাইনাস থেকে ক্লোরিন মাইনাস যখন বেরিয়ে যাবে তখনই এইভাবে ডাইক্লোরোকার্বিন তৈরি হয়। তার মানে এই কার্বনের সঙ্গে তিনটে ইলেকট্রোনেগেটিভ ক্লোরিন আছে বলেই NaOH এই প্রোটনটাকে খেতে পাচ্ছে। তার মানে NaOH এর বেসিসিটি এরকম একটা লেভেলে যে কিনা এই তিনটে ক্লোরিনের জন্য হাইড্রোজেনটা বিশাল অ্যাসিডিক হয়, তাকে খেয়ে নিতে পারে। কিন্তু যদি CH2Cl2 হয়, এর নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন, NaOH কিন্তু এইটাকে খেতে পারে না। মানে তিনটে ক্লোরিনের বদলে এখানে দুটো ক্লোরিন আছে, ফলে ইলেকট্রোনেগেটিভিটি এফেক্টটা কিন্তু কমে গেল। ফলে এই এইচটাকে যদি খাওয়াতে হয় তখন কিন্তু
NaOH এর থেকে আরেকটু স্ট্রং বেস লাগে, সেটাকে MElI মানে CH3 মাইনাস Li প্লাস, এরকম স্ট্রং বেস লাগে। AHটাকে খেয়ে নেয়, CH মাইনাস ClCl হয়, এখান থেকে ক্লোরিন মাইনাস বেরিয়ে যায়, কি তৈরি হয়? CHCl ডট, মনোক্লোরোকার্বন তৈরি হয়। কি হয়? মনোক্লোরোকার্বন। এবারে CH3Cl মিথাইল ক্লোরাইড থেকে যদি CH2 মাইনাস Cl তৈরি করতে হয়, এই Hটাকে যদি খাওয়াতে হয়, তখন এর তুলনাতে আরো স্ট্রং বেস লাগে। কে সেটা? PHNA মানে ফিনাইল সোডিয়াম PH মাইনাস Na প্লাস দিলে তবেই এটা তৈরি হয়। তার মানে একটা ক্লোরিন থাকলে তার পাশের হাইড্রোজেন যতটা অ্যাসিডিক হবে, তাকে খাওয়াতে গেলে কিন্তু আমাদের অনেক অনেক স্ট্রং বেস চাই। তাহলে হিসাব মতো কি দাঁড়ালো? CH3 CH2 CH2 CH2Cl, এখান থেকে যদি এই রকমই একটা কনজুগেট বেস তৈরি করতে হয়, একটা ক্লোরিনের পাশের H কে যদি খাওয়াতে হয়, NaOH দিয়ে কিন্তু চলবে না। NaOH এর বেসিসিটি এমন কিছু বেশি নয় যে কিন্তু এটাকে এরকম করে তৈরি করতে পারে। কি চাই? ফিনাইল সোডিয়াম PHNA দিতে হবে, PHNA দিতে হবে। তখন দেখ আমাদের ক্লেডেনের বইতে এরকম একটা সুন্দর এক্সাম্পল দেওয়া আছে, CH3 CH2 CH2 CD2Cl, ওই মলিকুলটা, এটাকে যদি সোডিয়াম মিথক্সাইড বা সোডিয়াম ইথক্সাইড দিয়ে ট্রিট করা হয়, তখন কিন্তু এই প্রোডাক্টটা পাওয়া যায়, CH3 CH2 CH ডবল বন্ড CD2। মানে দুটো ডয়টোরিয়াম ছিল, দুটো ডয়টোরিয়ামই আছে, ফলে এটা কিন্তু একটা E2 মেকানিজম। আর যদি PHNA দেওয়া হয়, তখনই CH3 CH2 CH ডবল বন্ড CHD পাওয়া যায়, মানে 50% ডিউটোরিয়াম লস্ট হয়, হুইচ ইজ আলফা এলিমিনেশন, তাহলে দেখ কন্ট্রোভার্সি হয়ে গেল। তখন তোরা বলবি স্যার তাহলে কোনটা ঠিক? আমরা কোনো মন্তব্য করব না। পরীক্ষাতে যদি এরকমই কোনো কম্পারেটিভ কোশ্চেন তুলে দেয়, কম্পারেটিভ কোশ্চেন, এই সাবস্ট্রেটে একদিকে দিল সোডিয়াম ইথক্সাইড বা সোডিয়াম ইথক্সাইড, একদিকে দিল PHNA, তখন আমরা এরকম একদিকের জন্য দেবো E2, অন্য দিকের জন্য দেবো আলফা বা 1-1 এলিমিনেশন। কিন্তু যদি আগে যেটা পড়ালাম ডাইরেক্ট কোশ্চেন তুলে দেয় যে CH3 CH2 CH2 CH2Cl একে NaOH দিয়ে ট্রিট করলে কি হবে এবং যেটা তৈরি হবে তার মেকানিজম তুমি কিভাবে এস্টাবলিশ করবে, যদি ওই কোশ্চেন দেয়, আমরা যা ডিসকাশন করলাম ওই রকমই করেই কিন্তু আমরা পড়ব। আমরা যা সোর্স থেকে পেয়েছি, অথেন্টিক সোর্স, যেটা আগে পড়ালাম সেটা মানে পিটার সাইক্সের বইতে আছে, যেটা এইটা বললাম এটা ক্লেডেনের বইতে আছে, দুটোই স্ট্যান্ডার্ড বই। আমাদের ক্ষমতা নেই যে কোনো বইটাকে ভুল বলার জন্য, সে দৃষ্টটা কিন্তু আমাদের নেই। আমরা যেখানে যেমন কোশ্চেন দেবে তেমন আমরা উত্তর কিন্তু করব। তাহলে আজকের ক্লাসের সামারি কি হলো, কি আমরা পড়লাম না, আমরা পড়লাম হচ্ছে গিয়ে প্রথমে পড়লাম U1CB রিঅ্যাকশন কনজুগেট বেসের থ্রু দিয়ে যায়, তার কয়েকটা एग्जांपल আমরা পড়লাম। যেমন एग्जांपलेর মধ্যে আমরা পড়লাম অ্যালডোল কনডেনসেশনের শেষ স্টেপটা পড়লাম, CH Cl2CF3 এরকম একটা মলিকুলে পড়লাম, বেনজাইন ফরমেশনে পড়লাম,
এইগুলো U1CB। তারপরে আমরা কি বললাম না বিটা ফিনাইল ইথাইল ব্রোমাইড এরকম একটা মলিকুলকে সোডিয়াম ইথক্সাইড দিয়ে ট্রিট করলে স্টাইরিন তৈরি হয়। তার মেকানিজম কি হতে পারে? E2ও হতে পারে, U1CBও হতে পারে। রিঅ্যাকশনের কাইনেটিক্স দিয়ে বুঝতে পারছিলাম না, তখন আমরা রেডিও মানে লেভেলিং এক্সপেরিমেন্ট ETOD এই সলভেন্টের প্রেজেন্সে করে আমরা বুঝতে পারলাম যে রিঅ্যাকশনটা E2 ফলো করে, U1CB ফলো করে না। কারণ U1CB যদি ফলো করত তাহলে রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্টের মধ্যে ডয়টোরিয়ামের ইনকর্পোরেশন হতো, কারণ U1CB তে কনজুগেট বেস তৈরি হয় হুইচ ইজ রিভার্সেবল। এইটা আমরা পড়েছি। নেক্সট আমরা কি পড়েছি? আলফা বা 1,1 এলিমিনেশন। এন বিউটাইল ক্লোরাইডকে বেস দিয়ে ট্রিট করে টার্মিনাল অ্যালকিন পেয়েছি। এটাও E2 মেকানিজম হতে পারত, আবার আলফা এলিমিনেশনও হতে পারে। এস্টাবলিশ কি করে করব না একদম ক্লোরিনের পাশের কার্বনে দুটো হাইড্রোজেনের বদলে দুটো আমরা ডয়টোরিয়াম নিয়েছি। যদি E2 হয় তাহলে দুটো ডয়টোরিয়ামের যে রিঅ্যাকট্যান্টে প্রোডাক্টেও দুটো ডয়টোরিয়ামটা থাকবে। আর যদি আলফা হয় একটা লস্ট হবে, মানে 50% উইল বি লস্ট। সেইটা কি দেখা গেল অ্যাকচুয়ালি 50% লস্ট হয়েছে। সো দ্য রিঅ্যাকশন ইজ আলফা এলিমিনেশন। এবং কি দেখলাম এটা নিয়ে একটা বিতর্ক আছে, বেসের স্ট্রেংথ নিয়ে একটা বিতর্ক আছে। যেখানে যেমন কোশ্চেন দেবে আমরা তেমন উত্তর দেবো। আমরা কাউকে ঠিক ভুলের পথে আমরা কোনো কমেন্ট করব না, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই কিন্তু আমাদের আজকের ক্লাসটা থাকলো।